নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে এই সময়টাতে আমরা এমন এক ভাবনা নিয়ে কথা বলতে চাই যে ভাবনা আগামীকালকের সকালকে আরেকটু সুন্দর, আরেকটু সতেজ এবং সবুজ করবে। আমরা চাই আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা হৈ হৈ করে আনন্দে বাঁচুক। তাদের জন্য আমরা যাতে প্রজন্মের প্রতিটি দিককে ঠিক ঠিক রেখে যেতে পারি। আমাদের আজকের এই আলোচনার বিষয় ইতিমধ্যেই মাথার উপরে আপনারা যে লাইনগুলো দেখছেন সেটাই। আজ একটি আয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দুর্দান্ত একটি নির্দেশ জারি করেছেন। তিনি বলেছেন রাজ্যের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রত্যেক দিন ক্লাসে 10 মিনিট করে ড্রাগের ভয়াবহতা নিয়ে বলতে হবে। আমার এবং আমাদের মনে হয় এই সিদ্ধান্তটি বা তার এই নির্দেশটি আগামী দিনে রাজ্য থেকে অনেকগুলো রোগকে দূর করানোর জন্য একটি অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ। HIV, AIDS, হেপাটাইটিস এবং অন্যান্য নানাবিধ রোগ যেগুলো ইতিমধ্যেই আমাদের চারপাশের সমাজের মধ্যে একেবারে থাবা বসিয়েছে, সেগুলো কোথাও না কোথাও দূর হবে। সবচেয়ে বড় কথা, অভিভাবকরা, শিক্ষক শিক্ষিকারা এবং ঘরে ঘরে ছেলেমেয়েরা যদি ড্রাগ সম্পর্কে জেনে যায়, আমাদের রাজ্য এই মুহূর্তে সারা দেশের মধ্যে ড্রাগ বিষয়টি নিয়ে যে অবস্থায় রয়েছে সেখান থেকে অনেক 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 ভালো একটি জায়গায় যেতে পারবে। আজকের এই আয়োজনে অনুষ্ঠানটিতে মুখ্যমন্ত্রী কি বলেছেন এবং সেই সঙ্গে আরো এই প্রসঙ্গে তাঁর কি বক্তব্য ছিল আপনাদের শোনাতে চাই। দেখুন। যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমি বলবো, গার্জিয়ানরা যারা আছেন তাদেরকে আমি আবেদন রাখবো যে এই ড্রাগসের যে ভয়াবহতা সেটা নিয়ে আপনারা ক্লাসে মধ্যে অন্তত প্রতিদিন ক্লাসে 10 মিনিটের জন্য এর যে বিভীষিকাময় অবস্থা সেই বিষয়ে আপনারা আলোচনা রাখেন। যারা গার্জিয়ানরা আছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের ছেলে মেয়েদের প্রতি আপনাদের নজর রাখবেন এবং তারা প্রপারলি স্কুলে যাচ্ছে কিনা, তারা ডিসিপ্লিন কিনা, তাদের মানসিকতা কীরকম। আমরা জানি আমরা নিজেরাও গার্জিয়ান, আমরা নিজেদের কাজে ব্যস্ত থাকি, কিন্তু যে সময় আমরা ব্যস্ত থাকি ব্যস্ততার ওই ফাঁকেই কিন্তু তারা স্কুল কলেজে বিভিন্ন জায়গায় যায় এবং তাদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে আমার বাড়ির সুস্থতার জন্য আমাদের কিন্তু খানিকটা হলেও একটু নজর রাখতে হবে। পরিবেশ যখন ঠিক হয়ে যাবে তখন আপনার চিন্তা হবে না, কিন্তু এই ধরনের একটা সমস্যা এখন বিদ্যমান, সেখানে আমাদেরও নজর থাকতে হবে। এমন একটা সাবজেক্ট নিয়ে আজকে এখানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং অন্যান্য যারা ডিপার্টমেন্ট সবাই মিলে এরকম একটা সাবজেক্ট নিয়ে ওনারা আজকের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, সেটা নিড অফ দ্য আওয়ার, খুব প্রয়োজন আজকের দিনে। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে আগে এমনটা কিন্তু ছিল না, কিন্তু গত দেখা গেছে প্রায় 40 বছর ধরে আস্তে আস্তে করে ত্রিপুরাতে নেশার যে একটা, আমি বলবো যে সারা ত্রিপুরার মধ্যে যে একটা শ্যাডো, সেই শ্যাডো কিন্তু আমরা আজকের দিনেও সেটা ভুগছি। এবং আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরাতে এবং আমাদের কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জিরো টলারেন্স নীতি, সেটা আমরা কিন্তু এখানে আহ্বান করেছি এবং সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা বিভিন্ন সময় আমরা কিন্তু বলে থাকি। আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজি বারবার আমাদের এই নেশা নিয়ে বিভিন্ন বৈঠক বিভিন্ন জায়গায় হয়, সেখানে বিভিন্ন রিপোর্ট আমাদের কাছে নেন। সেখানে উনি বারবার বলেছেন, এখানে 22nd যে প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেখানে উনি ক্যাটাগরিক্যালি বলেছেন সমস্ত নর্থ ইস্টের যে স্টেট
অষ্টলক্ষ্মীর সব প্রধানরা এখানে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন যারা আধিকারিকরা ছিলেন, বারবার বলেছেন যে জিরো টলারেন্স কোনো অবস্থায় এটাকে রেয়াত করা হবে না। এবং সেইভাবে কিন্তু আমরাও ত্রিপুরা সরকার এবং আমাদের যে বিভিন্ন এজেন্সি, পুলিশ বাহিনী এবং অন্যান্য এজেন্সি সবাই মিলে কিন্তু আমরা কাজটা করছি। এবং আজকের তারিখে এখানে যেভাবে আমরা বাজেয়াপ্ত হচ্ছে, আমরা জানি মায়ানমার থেকে যে ড্রাগস এখানে ত্রিপুরাতে আসে, করিডোর ত্রিপুরাকে বানিয়েছে, এবং সেটা আসাম এবং মিজোরাম আমাদের চারদিকেই আমাদের যে ত্রিপুরার যে এই ড্রাগস নিয়ে এডিক্টেড হয়ে যায়, এবং পুরো শুধু ওর না, আমাদের সমাজের তথা ভারতবর্ষের রাজ্যের যে হিউম্যান রিসোর্স সেটাও কিন্তু নষ্ট হয়। এবং আগামী যারা প্রজন্ম, আমরা দেখেছি কয়েক জেনারেশন, 3-4 জেনারেশন আমাদের নষ্ট হয়েছে এই ড্রাগ এডিকশনের জন্য। আর ত্রিপুরার থেকে যে ড্রাগ বাইরের থেকে আসে আর ত্রিপুরার থেকে গাঁজা, সেগুলো কিন্তু বাইরে যায়, এবং তার জন্য আমাদের প্রচুর পরিমাণে এই গাঁজার চাষ যেখানে হচ্ছে সেখানেও সেটাকে ধ্বংস করা হচ্ছে, তারও পার্সেন্টেজ কিন্তু অনেকটা বেড়েছে। এখন বুঝতে হবে এই ড্রাগস নিলে আমাদের কি শরীরের কি অবস্থা হয়। একটা মানুষের যখন এই ড্রাগস নেয়, এই ড্রাগসের কারণে তার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং তার যে শারীরিক অবস্থা, তার যে অর্গানগুলো আছে, ধীরে ধীরে প্রথম তো ঠিক আছে, প্রথমে তো একটা ফিলিং অফ ওয়েলবিং যাকে বলে ইংলিশে, ফার্মাকোলজিক্যাল যে টার্ম, এটা অদ্ভুত ইউফোরিয়ার যে এই বিষয়টা আছে। আমি সব জায়গায় এই কথাটা বলি যে পরবর্তী সময়ে যখন সেই জায়গায় ওকে বাধা না দেওয়া হয়, তাকে বোঝানো যদি না হয়, তাহলে পরবর্তী সময় সেটা কিন্তু এডিকশনে আসে। প্রথমে হেবিচুয়েশন থেকে আস্তে আস্তে করে এডিকশন হয়, তখন কিন্তু খুব সমস্যা। আমার মনে আছে বিলোনিয়াতে একবার আমি গিয়েছিলাম, সেখানে একজন ড্রাগ এডিক্টেড, হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট অ্যাজ ওয়েল এজ হি ওয়াজ এ ভেরি গুড স্পোর্টসম্যান। সে বলছে যে আমি এখন ড্রাগ থেকে আমি মুক্তি পেয়েছি। ওনার যে বক্তব্য, সে কি বলছেন, হাফ টাইমে যখন খেলা শেষ, হাফ টাইম যখন শেষ হলো, হাফ টাইমে ওকে বক্তব্য রাখার জন্য বলা হয়েছে। এই নেশামুক্ত ত্রিপুরার একটা অঙ্গ হিসাবে সেখানে এই কার্যক্রম রাখা হয়েছে। সেখানে সে বলছে যে আমার মধ্যে সবসময় একটা চেষ্টা থাকতো যে আই এম দ্য সুপিরিয়র, যেখানে আমি যাব সেখানেই যেন আমাকে সবাই আমার কথা শুনবে, আমি সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকতে চাই। তো এটা নর্মাল ওয়েতে অনেক সময় বলা যায় না, থাকা যায় না। তো তার জন্য সে এই ড্রাগস সেবন শুরু করল, এবং সে সেবনের পরে আস্তে আস্তে করে তার ড্রাগ এডিক্টেড হয়ে গেল। তার থেকে যখন সে এই ধরনের আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বেরিয়ে আসলো, সে বলছে এখন আই এম এ ভেরি গুড স্পোর্টসম্যান, আমি এখন সব দিকে কাজকর্ম করি ভালো করে। তো সে একটা আহ্বান রেখেছে, অর্থাৎ এই যে নিজেকে সেন্টার অফ অ্যাট্রাকশন করা, আনন্দ করা, বিভিন্নভাবে কথা বলা, ইউফোরিয়া হওয়া, আমরা বিভিন্ন পার্টির মধ্যে আমরা দেখি এই ধরনের আমাদের কাছে খবর আসে যে আজকে আনন্দ করতে হবে। আনন্দটা ঠিক আছে, কিন্তু আনন্দের পরে তো নিরানন্দের যে আগামী দিন হয় সেটা তো আমরা সবাই জানি। আমরা বিভিন্ন যখন ভোটের জন্য আমি বিভিন্ন ঘরের দরজায় আমরা যেতে হয়, সেখানে আমি বলছে ভোট তো আপনাদের দেবো, কিন্তু আমার ছেলেকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান। মেয়েরাও কিন্তু এখন ইনভলভ হয়ে গেছে এই ড্রাগসে। তখন এই জায়গার মধ্যে নিজেকে অসহায় বোধ হয়। তো আজকে এই ধরনের অ্যাওয়ারনেস খুব প্রয়োজন, শুধু ত্রিপুরাতে নয়, সব জায়গায় ডিস্ট্রিক্টের তত্ত্বাবধানে অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে, সভাধিপতিরা আছেন, তাদের মাধ্যমে সব ডিস্ট্রিক্ট, আমাদের 8টা ডিস্ট্রিক্ট আছে, সব জায়গায় সেগুলো হচ্ছে। কিন্তু এই ধরনের উদ্যোগ আজকে পশ্চিম জেলার যে সভাধিপতি আছেন এবং যিনি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই ধরনের উদ্যোগ খুব প্রয়োজন। কিন্তু আজকের এই উদ্যোগ আজকে যেন শেষ না হয়,
আমি গত পরশুদিনও একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, সেখানে কথা হচ্ছিল যে থ্যালাসেমিয়া রোগ, থ্যালাসেমিয়া যে হয় কীভাবে আমাদের বাঁচতে হবে। ওই ঘুরে ফিরে একই কথা বলছে যে থ্যালাসেমিয়া রোগ থেকে যদি আমাদের বাঁচতে অ্যাওয়ারনেস লাগে, অর্থাৎ জ্ঞান যদি থাকে, জ্ঞান যদি বৃদ্ধি থাকে, প্রপার জ্ঞান যদি থাকে, তাহলে কিন্তু মানুষ এবং আমাদের যারা ছেলে মেয়েরা আছেন তারা কিন্তু এদিকে যাবে না। থ্যালাসেমিয়াকে নির্মূল করতে হবে আমাদের, তার জন্য অ্যাওয়ারনেস দরকার। সেটা আরেকটা প্রোগ্রাম যে থ্যালাসেমিয়া হলে মা বাবার পুষ্টি বিচার করে বিয়ে দেওয়া উচিত নয়। দেখা গেছে যে যাদের থ্যালাসেমিয়ার যারা মা আছে বা বাবা যদি দুজনেই প্যারেন্টস থাকে, তাহলে নিশ্চিত যে তার যে অফস্প্রিং তারও থ্যালাসেমিয়া হবে। আমরা পুষ্টি বিচার করে আমরা আমরা বিয়ে দিই, বিয়ের বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু এখন আস্তে আস্তে করে আমাদের মধ্যে কিন্তু এগুলো আইন দিয়ে হবে না, কিন্তু অ্যাওয়ারনেসের খুব দরকার, যেগুলো আমরা আগামী দিন করব। তো সব জায়গায় অ্যাওয়ারনেসের দরকার। আজকে ত্রিপুরাতে শুধু ড্রাগস এডিকশন নয়, আমরা জানি HIV ইনফেকশন আমাদের জন্য একটা বিশাল, আমাদের এখন দায়িত্ব পড়ে গেছে যে কীভাবে ত্রিপুরাতে HIV ইনফেকশন থেকে আমরা বাঁচতে পারি। ত্রিপুরাতে একটা মাঝখানে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এখন মাঝখানে আমাদের স্থান। একটা সময় ছিল মণিপুরে প্রথম, এখন আমাদের ত্রিপুরা কিন্তু চারিদিকে HIV ইনফেকশন। এই HIV ইনফেকশনের প্রথম দিকে যদি আমরা ধরতে পারি তাহলে তার চিকিৎসা আছে, এবং যদি এই বিষয়গুলো এবং অক্ষরে অক্ষরে এই কথাগুলো যদি আমরা মেনে চলি তাহলে বিজ্ঞানকে আমরা শ্রদ্ধা জানাবো। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যে কথাগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনছেন, এর মধ্যেও যদি কোথাও রাজনীতির গন্ধ শোঁকা হয় তাহলে প্রজন্মের ক্ষতি হবে। মনে রাখতে হবে, প্রতিটি বিদ্যালয়ে বিদ্যালয়ে, আমাদের শহরে শুধু নয়, ইংরেজি মাধ্যম স্কুলে শুধু নয়, কিংবা বাংলা মাধ্যম স্কুলে শুধু নয়, জনজাতিদের এলাকায়, পাহাড়ে, সমতলে, গ্রামে গঞ্জে, প্রত্যেকটি জেলায় জেলায়, প্রতিটি মহকুমায়, একেবারে গ্রামে গ্রামে পৌঁছে ছেলে মেয়েদেরকে বুঝতে হবে, তাদেরকে জানতে হবে, জানাতে হবে। কে জানাবেন? প্রধানত মা এবং বাবারা। তারা কথা বলবেন বাড়িতে। আস্তে আস্তে ওই ট্যাবুগুলোকে ভাঙতে হবে যে না, ড্রাগ নিয়ে আমি আমার ছেলের সঙ্গে কথা বলবো না, আমার তো মেয়ে, আমি মেয়ের সঙ্গে ড্রাগ নিয়ে কথা বলবো না। আমাদের রাজ্যে এখন মেয়েরাও কোথাও কোথাও একেবারে কম সংখ্যায় হলেও কিন্তু শিরাপথে মাদক নেয়। এই সত্যগুলো, এই বিষয়গুলো এবং এই ধারণাগুলো যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে রাজনীতি নেই, এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, আইপিএফটি নেই, পিঁপড়া মাথাও নেই। এখানে শুধুই আমাদের সচেতনতার অভাব আছে এবং ওই ছেলে মেয়েদের বারবার করে বলার বিষয়টি আছে যে তোমাদের জীবন কিন্তু একটি অসম্ভব রকমের ঘেরাটোপে পড়ে যাবে। বারবার করে মা বাবার কাছ থেকে টাকা চাওয়া, তারপরে না পেলে চুরি করা ইত্যাদি, এবং নেশা নিতেই হবে মার্কা একটি অভিসন্ধি থেকে সিরিঞ্জ শেয়ার করা। তারপরে যা হয়, যেটা আপনারা শুনছেন এতক্ষণ একজন চিকিৎসকের কাছ থেকে, মুখ্যমন্ত্রী বুঝিয়ে বলছেন যে তাতে করে HIV হয়, তাতে করে আরো অনেকগুলো রোগ হতে পারে। এই জীবাণুগুলোকে শরীরে আমন্ত্রণ জানানোর খেলা থেকে যদি আমরা নিজেদের বিরত রাখতে চাই তাহলে শিক্ষক শিক্ষিকাদের এটি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা নিতে হবে, যা একেবারে নির্দেশের সুরে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে বিদ্যালয়ে, এবং আমরা বলবো মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়েও সত্যি অর্থেই ছাত্রছাত্রীদের কাছে শিক্ষক শিক্ষিকারা, অধ্যাপক অধ্যাপিকারা তারা বলবেন, তারা জানাবেন, এবং তারা তাদের মতো করে ড্রাগসের ভয়াবহতা সম্পর্কে আগে নিজেরা শিখবেন। তারপরে তারা তাদের মতো করে ছেলে মেয়েদের গিয়ে বলবেন যে এতে কি হয় কি হয় না। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা এক সুন্দর সমুজ্জ্বল ত্রিপুরাকে দেখতে চাই। আমরা সবাই মিলে চাই আমাদের রাজ্যের ছেলে মেয়েরা তারা সুস্থ থাকুন। দেখুন, ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এবং সেটা যখন হয় এইডসের কারণে বা HIV ইনফেকশনে কিন্তু মানুষ মরে না। অর্থাৎ HIV যে ভাইরাস, হিউম্যান ইমিউনো ভাইরাস, সেটা কি করে শরীরের যে রক্ত তার মধ্যে যে আমাদের WBC, হোয়াইট ব্লাড কর্পাসেল, যেটা আমাদের বাঁচিয়ে রাখে বিভিন্ন যেসব ইনফেকশন হয়
প্রতিরোধ করার যে ক্ষমতা ইসরায়েলের, সে কাজ উপরওয়ালাই ভগবান আমাদের সব কিছু দিয়েছে আমাদের শরীরে, আমাদের নর্মাল শরীর, কিন্তু সেই জায়গায় যখন এই ভাইরাস অ্যাটাক করে, তাহলে আমাদের মধ্যে যখন এই ইমিউনিটি কমে যায়, তখন অপরচুনিস্টিক যে ইনফেকশন, সেটা ফাঙ্গাসও হতে পারে, আমাদের ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাসও হতে পারে, যে কারণে মানুষ তখন মরে যায়। তো এইগুলো নিয়ে আলোচনা, সব জায়গায় এই ধরনের আলোচনা দরকার। এবং ত্রিপুরাতে প্রচুর লোক এখন আমাদের ত্রিপুরাতে যে তাদের আর একবার এইচআইভি যদি হয়ে যায়, তাহলে কিন্তু তার ভাইরাল রোগ কিন্তু কমে না। তার জন্য কমবে যদি তার ট্রিটমেন্ট করা হয়। ভাইরাল লোড যদি কম থাকে, তাহলে তার যদি অন্য জায়গায় বিয়ে হয় বা অন্য কিছু তার মানে ট্রিটমেন্টের প্রয়োজন হয়, সেখানে কিন্তু সে নর্মাল লাইফ লিড করতে পারবে। যারা এইডসে আক্রান্ত, তারাও কিন্তু যদি ভাইরাল লোড কমানো যায়, আমাদের যে অ্যান্টি ভাইরাল যে থেরাপি আছে, সেই থেরাপির মাধ্যমে সেটা সম্ভব। এইগুলো তো আমরা জানি না, অনেকে আমরা আসলাম এখানে চলে গেলাম। তো এর জন্য অ্যান্টি রেট্রোভিরাল থেরাপি যদি আমরা নেই সব সময়ে, ঠিক সময়ে, তাহলে এইচআইভি হলে সেটা কমানো যায়, আবার এইডস হয়ে গেলে সেটাকেও কমানো যায়। তাহলে সে নর্মাল লাইফ লিড করতে পারবে। আমরা যদি আজকে এখানে যখনই এইডস হয়, তখন গনোরিয়া হোক, টিউবারকুলোসিস হোক, এইচআইভি হোক, তখন সেগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে, এবং সেটার আলটিমেট রেজাল্ট মৃত্যু। তো তার থেকে আমাদের অ্যাওয়ারনেস দরকার। আমরা ত্রিপুরা সরকার, আমাদের ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট থেকে এলিমিনেশন অফ টিউবারকুলোসিস, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, এটা আমাদের জোর দিয়েছেন। তার জন্য আমাদের অ্যাওয়ারনেস দরকার। টিউবারকুলোসিস থেকে আমরা কীভাবে মুক্তি পাবো, আমরা প্রায় জিরো টিউবারকুলোসিস যাতে হয় সেই দিশায় কিন্তু আমরা যাচ্ছি। তো সব জায়গায় অ্যাওয়ারনেসের খুব খুব প্রয়োজন। আজকে আমরাও আমাদের স্কুল টাইমে আমরা দেখেছি যে ব্ল্যাক শিপ অফ দ্য ক্লাস এক দুজন থাকে, ব্ল্যাক শিপ অফ দ্য ক্লাসমেট এক দুজন থাকে, তাদের থেকে দূরে থাকা। কারণ এমন একটা মানুষের মধ্যে একটা সবসময় খারাপের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে, আকৃষ্ট হওয়ার চান্স থাকে। সেই ওইসব লোকের থেকে দূরে থাকে। আমরা বিভিন্ন জায়গায়, আমি অলরেডি আমাদের যে বিভিন্ন এজেন্সি আছে তাদেরকে বলেছি, কারা কারা এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত, আমি বারবার এর মধ্যে জোর দিচ্ছি যে কোনো অবস্থায় তাদেরকে যেন ছাড় না দেওয়া হয়। কারণ নিজেরা কিন্তু ধ্বংস করছে, সমাজকে ধ্বংস করছে, রাজ্যকে ধ্বংস করছে, নিজেকে পয়সায় যাতে আরো পয়সা রোজগার হয় তার দৌলতে সমস্ত সমাজকে ধ্বংস করছে। একদিন এরকমও ঘটনা আছে, চালাতে চাই, দেশকে চালাতে চাই, তবেই সেটা সম্ভব হবে। আজকে এখানে বাল্য বিবাহের কথা বলা হচ্ছে। আমরা সত্যি আজকে বাল্য বিবাহ আমাদের জন্য আরেকটা, আমরা ত্রিপুরার বিভিন্ন যে আমাদের বিভিন্ন স্কিম আছে, সেই স্কিমে আমরা 1 নম্বর 2 নম্বর এইসব জায়গার মধ্যে আমরা ন্যাশনাল লেভেলে আছি। এত ভালো আমাদের স্যাচুরেশন পয়েন্ট, কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, আমরা এখানে বাল্য বিবাহেও আমরা কিন্তু আবার ওই ভালো একটা নম্বরে আছি। এখানের ভালো কিন্তু ভালো না, এখানকার ভালো মানে খারাপ। তো সেই জায়গায় আমি বলবো যেটা একটা অ্যালার্মিং সিচুয়েশন। সেই বাল্য বিবাহ যদি আমরা রোধ না করি, তাহলে সেই মেয়েটার কি দুর্দশা হয়, তার শারীরিকভাবে ফিজিওলজিক্যালিও তাকে কিন্তু সে প্রকৃতপক্ষে তার ফিজিওলজিক্যালও প্রবলেম হয়। কিন্তু অনেক সময় দায় বদ্ধতার থেকে বাঁচার জন্য গার্জিয়ানরা তারা কি করে, মেয়েকে বিয়ে দিয়ে দিলাম, বাস একটা বিরাট একটা কাজ আমার হয়ে গেল, আর চিন্তা নেই। আমি এখনো বলবো, একটা মেয়ে, একটা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের, সে এর জন্য সে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের দিল্লিতে আমাদের মাননীয় রাষ্ট্রপতিজি ওকে মানে পুরস্কৃত করেছে। সে সেখানে তার বিরুদ্ধে আন্দোলন করছে। আমি বলবো এখানে যারা ছেলে মেয়েরা আছে সবাই ওকে দেখে, ওকে জানুক, তাকে দেখে তোমরাও শিখো, তোমরাও জানো। কারণ ইউ আর অলসো দ্য অ্যাম্বাসেডর অফ দ্য সোসাইটি। প্রতিটা মানুষের কর্তব্য, ও যদি করতে পারে তো কেন তোমরা করবে না? কাজেই এখানে এই বিষয়টা জানতে হবে যে আমার যে 18 বছরের নিচে কোনো অবস্থায় বিয়ে দেওয়া সম্ভব নয়। প্রচুর পুলিশি
ব্যবস্থা হয়েছে। পুলিশ গিয়ে ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় কয়েকটা স্পেসিফিক জেলা আছে, সেখানে বাল্যবিবাহের যে সংখ্যা প্রচুর, আমি এ নিয়ে প্রচুর বৈঠক করেছি। আমি ডিস্ট্রিক্টেও বৈঠক করেছি, আমাদের সেক্রেটারিয়েটেও আমি বৈঠক করেছি। বিভিন্ন যেসব মানে অ্যাওয়ারনেস, আবার সেই অ্যাওয়ারনেসের বিষয় আসছে, সেখানে মেয়েদের, ছেলে মেয়েদের, তাদের এই বিষয়ে আমাদের টিচারদের বলা উচিত এবং সেটা পাঠ্যর মধ্যে আনা যায় কিনা সেই বিষয়ে আমি আগামী দিন চিন্তা ভাবনা করছি। বন্ধুগণ, আমি এটাও বলেছি যে আগামী দিন আমরা আইনগতভাবে যদি বিয়ের, যখন যে কেউর বিয়ে হলে তার রেজিস্ট্রেশন আগে করাতে হবে, যদি করা যায় কিনা তারও আমরা চিন্তা ভাবনা করছি। যখন রেজিস্ট্রেশন করতে হবে তারপর সামাজিক বিয়ে হবে। সামাজিক বিয়ে যদি হয় রেজিস্ট্রেশনের সময় তার বার্থ সার্টিফিকেট আমরা দেখে নেব এবং 21 বছরের নিচে ছেলে যাতে না হয় সেই ধরনের আমাদের চিন্তা ভাবনা আছে। এবং যেহেতু চিন্তা ভাবনা আছে, নিশ্চিত আমি আগামী দিন সেগুলো আমরা করব। বন্ধুগণ, এই রোদের মধ্যে আপনারা সবাই বসে আছেন, এখানে বন্ধুরা যারা আমার যারা বড়রা আছেন তাদেরকে বলছি, আর আমার যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, আমাদের স্টুডেন্ট, তারা নিশ্চয়ই আমার বন্ধু, কিন্তু তারা আমার স্টুডেন্টও। সবাইকে আমি বলবো যে আজকের যে বিষয়গুলো এখানে আলোচনা, এখানে আমার পূর্ববর্তী বক্তারা করেছেন, সেই বিষয়ে একটু হৃদয়ঙ্গম করা খুব প্রয়োজন এবং বাড়িতে বসে কথাগুলো মানে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো একদম ঠিক তাই। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এই কথাগুলোকে হৃদয়ঙ্গম করতে হবে, এই শব্দটি তিনি ব্যবহার করেছেন। পাশাপাশি বলছেন বাড়িতে গিয়ে বসে আলোচনা করতে হবে। কার সঙ্গে বাড়িতে বসে আলোচনা? নিশ্চয়ই মা বাবার সঙ্গে, তিনি তাই বোঝাতে চাইছেন। এবং তিনি বোঝাতে চাইছেন হয়তোবা যদি বাড়িতে বড় দাদা বা দিদিরা থাকে, প্রয়োজনে তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা যদি যৌথ পরিবারের সদস্য হই, আমরা একসঙ্গে বসে কথা বলবো এগুলো নিয়ে। আমরা ট্যাবু রাখবো না মনের মধ্যে যে না আমরা ড্রাগ নিয়ে ঘরে কথা বলবো না, তাহলে কোনো একদিন কে জানে, ঈশ্বর আল্লাহ গড না করুন, আমার ঘরেই ড্রাগ এসে দেখা দিতে পারে। আমাদের রাজ্যে কত কত ছেলে মেয়েরা তারা এইচআইভি শনাক্ত হচ্ছেন। আমাদের রাজ্যে ইতিমধ্যেই কত শত শত ছেলে মেয়েরা তারা হ্যাপাটাইটিস রোগে আক্রান্ত হচ্ছেন। আপনারা কথা বলবেন চিকিৎসকদের সঙ্গে। আপনাদের যদি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দাদা স্বজনেরা যারা চিকিৎসা শাস্ত্র নিয়ে কাজ করেন তাদের সঙ্গে কথা বলবেন, দেখবেন তারা কি বলেন। আমরা প্রতিদিন এই বিষয়টা আপনাদের বলতে চাই যে প্রজন্মকে বাঁচাতে হবে। এই প্রজন্মকে বাঁচানোর দায় আমাদের সকলকে নিতে হবে। প্রতিটি বিদ্যালয়ে ক্লাস 8, 9, 10, 11, 12 অন্তত পক্ষে এই প্রত্যেকটি ক্লাসে আমরা তাদেরকে এটা বলতে বলতে বড় করাবো যে ড্রাগ কি, শিরাপথে মাদক নিলে কি হয়, মদ্যপান করলে নিয়মিতভাবে কি হতে পারে, বা ধূমপান করলে কি হতে পারে, আমরা যদি গুটখা ইত্যাদি খাই তাহলে কি কি হতে পারে, শরীর কোথায় কিভাবে আমাকে দুর্বল করতে পারে। এই বিজ্ঞানগুলো যদি আমরা এই প্রজন্মের ছেলে মেয়েদের না বলি, আমরা যদি শুধুমাত্র অঙ্ক, ফিজিক্স কিংবা বাংলা, ইতিহাস, ভূগোল নিয়েই ক্লাস করি, তাহলে এই রোগগুলো নিয়ে তারা যখন এই সমাজের বুকে বেঁচে থাকবে, দিনের শেষে লাভ হবে কার? আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার আপনাদের সকলকে একেবারে বিনীতভাবে বলতে চাইছি, আপনারা যারা মা এবং বাবা, আপনারা যারা শিক্ষক এবং শিক্ষিকা, আসুন আমরা একসঙ্গে মিলেমিশে এই লড়াইটা লড়ি। এই লড়াইটা কারোর একার নয়, এই লড়াইটা কোনো একটি দপ্তরের নয় বা সোসাইটির নয়, এই লড়াইটা শুধুমাত্র এনএইচএম বা এইডস কন্ট্রোল সোসাইটি বা হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের নয়, এই লড়াইটা দিকে দিকে সকলে। আপনারা যারা রাজনীতি করেন, আপনারা যারা মন্ত্রী, আপনারা যারা নেতা, আপনারা যারা নেত্রী, আপনারা যারা বিভিন্ন দলের হয়ে কাজ করেন, আপনারা যারা সংগঠন করেন, আপনারা যারা ক্লাব করেন, আপনারা যারা নানাভাবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে, আপনাদের সকলকে বুঝতে হবে এটা সম্মিলিত প্রয়াস। দেখুন, সেটা কিন্তু মস্তিষ্কের মধ্যে দাগ পড়ে থাকে সারা জীবন। আমি আর বিশেষ কিছু বলছি না। সবাইকে আজকে এই অনুষ্ঠানের জন্য, বিশেষ করে যারা উদ্যোক্তারা এখানে এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে, আমার কথা বলা শেষ করছি। এবং সেগুলো অন্য যে আমাদের নাইবারিং কান্ট্রি, সেখানে পাচারের জন্য সেগুলোর যাতে অর্থ উপার্জন করা যায়, অর্থের বিনিময়ে এই কাজগুলো যারা এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত, বাইরের ওরা তো আছেই, ত্রিপুরারও বহু লোক এর সাথে যুক্ত। কিন্তু আস্তে আস্তে করে আমরা এনডিপিএস এর যে আইন আছে, সেই আইনে আমরা কিন্তু তাদেরকে অনেকটা আমরা নিরস্ত করতে পেরেছি। এবং দেখা গেছে আমরা যে বাজেয়াপ্তের যে সংখ্যা,
সেটা কিন্তু কয়েক গুণ এখানে বেড়ে গেছে ত্রিপুরাতে। এবং এনডিপিএসেরও যে অ্যারেস্ট হয়েছে তারও এবং তাদের সাজাও কিন্তু প্রচুর হচ্ছে এবং এটাকে মনিটর করছি আমরা। কিন্তু এইগুলো তো পুলিশ বা এজেন্সি ওরা করবে, কিন্তু আমরা কি করব? যারা এজেন্সি হাতে তারা তো একটা নগণ্য একটা সংখ্যা, কিন্তু যারা আজকে অ্যাওয়ারনেসের জন্য আমরা কথা বলছি, এখানে যারা স্টুডেন্টরা আছে তাদের জন্য খুব প্রয়োজন। আমি জানি এই বয়সে অনেকের সেই যে ম্যাচুরিটি অনেকের ডেভেলপ হয় না, কথা শুনবারও কিন্তু ধৈর্য থাকে না, কারণ এই বয়সটা এরকম। আমরা যখন এই বয়সে কি বলছেন, বক্তারা কি বলছেন কিছুটা বুঝতাম, আর কিছুটা কানে ঢুকতো, আর বাকিটা মাথার উপর দিয়ে চলে যেত। তাই এখানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমি বলবো, গার্জিয়ানরা যারা আছেন তাদেরকে আমি আবেদন রাখবো যে এই ড্রাগসের যে ভয়াবহতা সেটা নিয়ে আপনারা ক্লাসের মধ্যে অন্ততপক্ষে প্রতিদিন ক্লাসে 10 মিনিটের জন্য এর যে বিভীষিকাময় অবস্থা সে বিষয়ে আপনারা আলোচনা রাখুন। যারা গার্জিয়ানরা আছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের ছেলে মেয়েদের প্রতি আপনাদের নজর রাখবেন এবং তারা প্রপারলি স্কুলে যাচ্ছে কিনা, তারা ডিসিপ্লিন কিনা, তাদের মানসিকতা কী রকম। আমরা জানি আমরা নিজেরাও গার্জিয়ান, আমরা নিজেদের কাজে ব্যস্ত থাকি, কিন্তু যে সময় আমরা ব্যস্ত থাকি ব্যস্ততার ওই ফাঁকেই কিন্তু তারা স্কুল কলেজে বিভিন্ন জায়গায় যায় এবং তাদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে আমার বাড়ির সুস্থতার জন্য আমাদের কিন্তু খানিকটা হলেও একটু নজর রাখতে হবে। পরিবেশ যখন ঠিক হয়ে যাবে তখন আপনার চিন্তা হবে না, যেহেতু এই ধরনের একটা সমস্যা এখন বিদ্যমান, সেখানে আমাদেরও নজর থাকতে হবে। তো তাদের প্রতি নজর রাখা, আর কার সাথে চলছে, কার সাথে খেলাধুলায় যুক্ত আছে, এগুলো একটু দেখে রাখা দরকার। কারণ এই বিষয়ে যখন যে ফ্যামিলিতে যারা দিলে পরবর্তী সময়ে তোমারও হবে, সেটা কিন্তু নিশ্চয়ই বোঝা উচিত। কিন্তু পয়সা এমন এক জিনিস, পয়সার লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে। আমাদের কাছে এরকমও লোক আছে বৌদ্ধ সভ্য, একেবারে সাংঘাতিক বিষয়, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মানে অবাধ বিচরণ, তারাও কিন্তু এর সাথে যুক্ত। আমি ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন, কোনো অবস্থায় সব জানি আমরা, কিন্তু আইনের বেড়াজালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না, এতটুকু আমি বলতে পারি বন্ধুগণ। আজকে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট আমাদের, সেটা হচ্ছে যে এখানে আমাদের শ্রদ্ধেয় মহারাজজি একটা জিনিস খুব ভালো কথা বলেছেন যে নেশা সবাইকে করতে হবে, নেশা ছাড়া চলবে না। কিন্তু নেশাটা কি? বিবেকানন্দের জির বই দেখিয়েছে, অর্থাৎ যত পড়বে পড়ার মধ্যে নেশা থাকে, নেশা করবে পড়াশোনার মধ্যে, জ্ঞান বৃদ্ধি যাতে হয় তার মধ্যে নেশা থাকা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, কি বলছেন, যে আগামী যে প্রজন্ম তাদের উপর আগামী দিনের রাজ্য এবং দেশ, যাদের কাছে জ্ঞান বেশি থাকবে, যার কাছে নলেজ বেশি থাকবে, সেই এই দেশ এবং রাজ্যকে চালাবে। আমি ইচ্ছে করলে এই জ্ঞান বৃদ্ধি করতে পারি, এই ভাবনা চিন্তাটা কেন আসবে না? আমরা কি করি, আমরা যখন একদম পুরো আমরা সব জীবনের যখন 2/3 শেষ হয়ে যায় তখন মনে হয় আমার এই কাজটা করলে খুব ভালো ছিল, কিন্তু আপনি তো সময়টা নষ্ট করে দিলেন। আপনি যদি ঠিক সময়ে, আমি আশ্রমে যখন দেখি এখানে মহারাজজি আছেন, দেখবেন বয়োজ্যেষ্ঠ যারা সেখানে যান, আমি বলবো যারা ইয়াং জেনারেশন তারা যাওয়া উচিত আগে সেখানে। কারণ জীবন শেষ করে, জীবনে যখন অনেক কিছু করার ছিল, এই সমাজে কিছু দেওয়ার ছিল, তখন সে জ্ঞান বুদ্ধি আপনারা সেটা নেননি এবং সমাজের কোনো কাজে আসেননি, খালি ঘরের কথা চিন্তা করেছেন। এখন আপনি জেনে আর কি করবেন আপনারা? কিন্তু আজকের যারা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছেন, আমার মনে হয় তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া উচিত। আমি সব জায়গায়, এখানে আমি কারোর সেই স্কুলের আমি নাম বলবো না, সেই স্কুলের পর ভর্তি হওয়ার জন্য
অনেকে অনেক আবেদন নিবেদন করেন কিন্তু চান্স পান না, এবং তা আদর্শ নিয়ে সেই স্কুলটা চলে। একবার সেই যে স্কুলের প্রধান একবার আমার সাথে দেখা করতে এসেছিল, ওনার দর্শন আমাকে দিয়েছেন। কথায় কথায় ওনাকে আমি বললাম, আপনার কলেজ স্কুল থেকে এত এত স্টুডেন্ট বেরিয়েছে এবং একটা আদর্শ নিয়ে আপনার স্কুলের এত আদর্শবান স্কুল একটা নিয়ে আপনার মানে হিন্দুদের যে আমাদের চিন্তা ভাবনা বা আমাদের ভারতীয় তত্ত্বের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মাধ্যমে ওরা বেরিয়েছে। কিন্তু যখন ক্রাইসিস হয় সমাজে, যখন আমি এইসব লোকদের দেখতে চাই, তাদের কিন্তু আমি খুঁজে পাই না। উনি আলটিমেটলি আমাকে বললেন তারা শুধু ক্যারিয়ার তৈরি করতে আসে, আলটিমেটলি তাদেরকে আপনি পাবেন না। আমি তাহলে লাভ কি হলো? আমাদের কী লাভ হবে? আমি বহু ছেলে মেয়েদের আমি দেখেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের সময়ে দেখেছি, এবং তাদেরকে কিন্তু আমি সমাজে খুঁজে পাই না। কাজেই সামাজিকভাবেও সবার যদি এই বিষয়ে আমাদের নলেজ থাকে, আমরা যদি কাজ করি, এবং আমার দায়বদ্ধতা, আমি যে পাড়াতে থাকি, আমার যে পাশের বাড়ি যে আছে তার সম্পর্কে জানা, আমার রাস্তার মধ্যে আমি যখন চলাফেরা করি, আমি যদি পাশ কাটিয়ে যাই, আমি কিন্তু অন্যায় করব, আমার সেই বিষয়ে আমার প্রতিবাদ করতে হবে, সংশোধনের আমার সেই চেষ্টা করতে হবে। খালি সংশোধনের দ্বারে খালি পৌঁছে দিলে হবে না, নিজেরাও যদি আমরা সংশোধনে আমরা যদি সবাই চেষ্টা করি, তবেই এই যে আমরা বলছি সমাজের পরিবর্তনের মাধ্যমে। আমাদের আজকের এই আলোচনা হয়তো বা থেমে যাবে, আলোচনা তো শেষ হয়েই যাবে, এই আয়োজনও শেষ হবে। আগামীকাল নতুন কোনো বিষয় আবার আপনাদের সঙ্গে দেখা হবে। কিন্তু মনে রাখতে হবে, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বললাম, এই বিষয়টি কিন্তু থেমে যাবে না। আমাদের রাজ্যে আগামীকাল সকাল থেকে আর কোনো ছেলে মেয়ে নেশা করবে না, বিষয়টি এমনটা নয়। আমাদের রাজ্যে সমস্ত ছেলে মেয়েরা যারা HIV তে আক্রান্ত, তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করবে, তাও নয় বিষয়টি। মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিলেন আজ, তা হাড়ে হাড়ে প্রতিটি বিদ্যালয়ে পালিত হবে কাল সকাল থেকে, তাও নয়। কিন্তু এই নির্দেশ যদি আমরা পালন করি, বা বিদ্যালয় যদি এই নির্দেশটিকে সত্যি অর্থেই মেনে নেয়, তাহলে মনে রাখতে হবে আমরা নানাভাবে উপকৃত হব। ভালো থাকবেন সবাই। আগামীকাল নতুন কোনো বিষয় আপনাদের সঙ্গে কথা হবে। এবং যেতে যেতে আরো একবার আপনারা সবাই মিলে মন দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই আবেগী বক্তৃতাটি শুনুন। যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমি বলবো, গার্জিয়ানরা যারা আছেন তাদেরকে আমি আবেদন রাখবো যে এই ড্রাগসের যে ভয়াবহতা, সেটা নিয়ে আপনারা ক্লাসে মধ্যে অন্তত ওকে প্রতিদিন ক্লাসে 10 মিনিটের জন্য এর যে বিভীষিকাময় অবস্থা, সেই বিষয়ে আপনারা আলোচনা রাখুন। যারা গার্জিয়ানরা আছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের ছেলে মেয়েদের প্রতি আপনাদের নজর রাখবেন, এবং তারা প্রপারলি স্কুলে যাচ্ছে কিনা, তারা ডিসিপ্লিন কিনা, তাদের মানসিকতা কী রকম। আমরা জানি, আমরা নিজেরাও গার্জিয়ান, আমরা নিজেদের কাজে ব্যস্ত থাকি, কিন্তু যে সময় আমরা ব্যস্ত থাকি, ব্যস্ততার ওই ফাঁকেই কিন্তু তারা স্কুল কলেজে বিভিন্ন জায়গায় যায়, এবং তাদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, আমার বাড়ির সুস্থতার জন্য আমাদের কিন্তু খানিকটা হলেও একটু নজর রাখতে হবে। পরিবেশ যখন ঠিক হয়ে যাবে তখন আপনার চিন্তা হবে না, কিন্তু এই ধরনের একটা সমস্যা এখন বিদ্যমান, সেখানে আমাদেরও নজর থাকতে হবে। এমন একটা সাবজেক্ট নিয়ে আজকে এখানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং অন্যান্য যারা ডিপার্টমেন্ট সবাই মিলে এরকম একটা সাবজেক্ট নিয়ে ওনারা আজকের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, সেটা নিড অফ দ্য আওয়ার, খুব প্রয়োজন আজকের দিনে। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে আগে এমনটা কিন্তু ছিল না, কিন্তু গত দেখা গেছে প্রায় 40 বছর ধরে আস্তে আস্তে করে ত্রিপুরাতে নেশার যে একটা, আমি বলবো যে সারা ত্রিপুরার মধ্যে যে একটা শ্যাডো, সেই শ্যাডো কিন্তু আমরা আজকের দিনেও সেটা ভুগছি।
এবং আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরাতে এবং আমাদের কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জিরো টলারেন্স নীতি সেটা আমরা কিন্তু এখানে আহ্বান করেছি এবং সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা বিভিন্ন সময় আমরা কিন্তু বলে থাকি। আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজি বারবার আমাদের এই নেশা নিয়ে বিভিন্ন বৈঠক বিভিন্ন জায়গায় হয়, সেখানে বিভিন্ন রিপোর্ট আমাদের কাছে নেন। সেখানে উনি বারবার বলেছেন, এখানে 22nd যে প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেখানে উনি ক্যাটাগরিক্যালি বলেছেন সমস্ত নর্থ ইস্টের যে স্টেট অষ্টলক্ষ্মীর সব প্রধানরা এখানে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন যারা আধিকারিকরা ছিলেন, বারবার বলেছেন যে জিরো টলারেন্স কোনো অবস্থায় এটাকে রেয়াত করা হবে না। এবং সেইভাবে কিন্তু আমরাও ত্রিপুরা সরকার এবং আমাদের যে বিভিন্ন এজেন্সি, পুলিশ বাহিনী এবং অন্যান্য এজেন্সি সবাই মিলে কিন্তু আমরা কাজটা করছি। এবং আজকের তারিখে এখানে যেভাবে আমরা বাজেয়াপ্ত হচ্ছে, আমরা জানি মায়ানমার থেকে যে ড্রাগস এখানে ত্রিপুরাতে আসে, করিডোর ত্রিপুরাকে বানিয়েছে এবং সেটা আসাম এবং মিজোরাম আমাদের চারদিকেই আমাদের যে ত্রিপুরার যে এই ড্রাগস নিয়ে এডিক্টেড হয়ে যায় এবং পুরো শুধু ওর না, আমাদের সমাজের তথা ভারতবর্ষের রাজ্যের যে হিউম্যান রিসোর্স সেটাও কিন্তু নষ্ট হয়। এবং আগামী যারা প্রজন্ম আমরা দেখেছি কয়েক জেনারেশন, 3-4 জেনারেশন আমাদের নষ্ট হয়েছে এই ড্রাগ এডিকশনের জন্য। আর ত্রিপুরার থেকে যে ড্রাগ বাইরের থেকে আসে আর ত্রিপুরার থেকে গাঁজা সেগুলো কিন্তু বাইরে যায় এবং তার জন্য আমাদের প্রচুর পরিমাণে এই গাঁজার চাষ যেখানে হচ্ছে সেখানেও সেটাকে ধ্বংস করা হচ্ছে, তারও পার্সেন্টেজ কিন্তু অনেকটা বেড়েছে। এখন বুঝতে হবে এই ড্রাগস নিলে আমাদের কি শরীরের কি অবস্থা হয়। একটা মানুষের যখন এই ড্রাগস নেয়, এই ড্রাগসের কারণে তার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং তার যে শারীরিক অবস্থা, তার যে অর্গানগুলো আছে ধীরে ধীরে, প্রথম তো ঠিক আছে, প্রথমে তো একটা ফিলিং অফ ওয়েলবিং যাকে বলে ইংলিশে ফার্মাকোলজিক্যাল যে টার্ম, এটা অদ্ভুত ইউফোরিয়ার যে এই বিষয়টা আছে। আমি সব জায়গায় এই কথাটা বলি যে পরবর্তী সময়ে যখন সেই জায়গায় ওকে বাধা না দেওয়া হয়, তাকে বোঝানো যদি না হয়, তাহলে পরবর্তী সময় সেটা কিন্তু এডিকশনে আসে। প্রথমে হেভি ক্রিয়েশন থেকে আস্তে আস্তে করে এডিকশন হয়, তখন কিন্তু খুব সমস্যা। আমার মনে আছে বিলোনিয়াতে একবার আমি গিয়েছিলাম, সেখানে একজন ড্রাগ এডিক্টেড, হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট অ্যাজ ওয়েল এজ হি ওয়াজ এ ভেরি গুড স্পোর্টসম্যান। সে বলছে যে আমি এখন ড্রাগ থেকে আমি মুক্তি পেয়েছি। ওনার যে বক্তব্য, সে কি বলছেন, হাফ টাইমে যখন খেলা শেষ, হাফ টাইম যখন শেষ হয়, হাফ টাইমে ওকে বক্তব্য রাখার জন্য বলা হয়েছে। এই নেশামুক্ত ত্রিপুরার একটা অঙ্গ হিসাবে সেখানে এই কার্যক্রম রাখা হয়েছিল। সেখানে সে বলছে যে আমার মধ্যে সবসময় একটা চেষ্টা থাকতো যে আই এম দ্য সুপিরিয়র, যেখানে আমি যাব সেখানেই যেন আমাকে সবাই আমার কথা শুনবে, আমি সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকতে চাই। তো এটা নর্মাল ওয়েতে অনেক সময় বলা যায় না, থাকা যায় না। তো তার জন্য সে এই ড্রাগস সেবন শুরু করল এবং সে সেবনের পরে আস্তে আস্তে করে তার ড্রাগ এডিক্টেড হয়ে গেল। তার থেকে যখন সে এই ধরনের আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বেরিয়ে আসলো, সে বলছে এখন আই এম এ ভেরি গুড স্পোর্টসম্যান, আমি এখন সব দিকে কাজকর্ম করি ভালো করে। তো সে একটা আহ্বান রেখেছে, অর্থাৎ এই যে নিজেকে সেন্টার অফ অ্যাট্রাকশন করা, আনন্দ করা, বিভিন্নভাবে কথা বলা, ইউফোরিয়া হওয়া, আমরা বিভিন্ন পার্টির মধ্যে আমরা দেখি এই ধরনের আমাদের কাছে খবর আসে
যে আজকে আনন্দ করতে হবে। আনন্দটা ঠিক আছে, কিন্তু আনন্দের পরে তো নিরানন্দের যে আগামী দিন হয় সেটা তো আমরা সবাই জানি। আমরা বিভিন্ন যখন ভোটের জন্য আমি বিভিন্ন ঘরের দরজায় আমরা যেতে হয়, সেখানে আমি বলছে ভোট তো আপনাদের দেবো, কিন্তু আমার ছেলেকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান। মেয়েরাও কিন্তু এখন ইনভলভ হয়ে গেছে এই ড্রাগসে। তখন এই জায়গার মধ্যে নিজেকে অসহায় বোধ হয়। তো আজকে এই ধরনের অ্যাওয়ারনেস খুব প্রয়োজন, শুধু ত্রিপুরাতে নয়, সব জায়গায় ডিস্ট্রিক্টের তত্ত্বাবধানে অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে, সভাধিপতিরা আছেন, তাদের মাধ্যমে সব ডিস্ট্রিক্ট, আমাদের 8টা ডিস্ট্রিক্ট আছে, সব জায়গায় সেগুলো হচ্ছে। কিন্তু এই ধরনের উদ্যোগ আজকে পশ্চিম জেলার যে সভাধিপতি আছেন এবং যিনি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই ধরনের উদ্যোগ খুব প্রয়োজন। কিন্তু আজকের এই উদ্যোগ আজকে যেন শেষ না হয়। আমি গত পরশুদিনও একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, সেখানে কথা হচ্ছিল যে থ্যালাসেমিয়া রোগ, থ্যালাসেমিয়া যে হয় কীভাবে আমাদের বাঁচতে হবে। ওই ঘুরে ফিরে একই কথা বলছে যে থ্যালাসেমিয়া রোগ থেকে যদি আমাদের বাঁচতে হয় অ্যাওয়ারনেস লাগবে। অর্থাৎ জ্ঞান যদি থাকে, জ্ঞান যদি বৃদ্ধি থাকে, প্রপার জ্ঞান যদি থাকে, তাহলে কিন্তু মানুষ এবং আমাদের যারা ছেলে মেয়েরা আছেন তারা কিন্তু এদিকে যাবে না। থ্যালাসেমিয়াকে নির্মূল করতে হবে আমাদের, তার জন্য অ্যাওয়ারনেস দরকার। সেটা আরেকটা প্রোগ্রাম, যে থ্যালাসেমিয়া হলে মা বাবার কুষ্টি বিচার করে বিয়ে দেওয়া উচিত নয়। দেখা গেছে যে যাদের থ্যালাসেমিয়ার যারা মা আছে বা বাবা, যদি দুজনেই প্যারেন্টস থাকে, তাহলে নিশ্চিত যে তার যে অফস্প্রিং তারও থ্যালাসেমিয়া হবে। আমরা কুষ্টি বিচার করে আমরা সেই আমরা বিয়ে দিই, বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু এখন আস্তে আস্তে করে আমাদের মধ্যে কিন্তু এগুলো আইন দিয়ে হবে না, কিন্তু অ্যাওয়ারনেসের খুব দরকার। সেগুলো আমরা আগামী দিন করব। তো সব জায়গায় অ্যাওয়ারনেসের দরকার। আজকে ত্রিপুরাতে শুধু ড্রাগস এডিকশন নয়, আমরা জানি HIV ইনফেকশন আমাদের জন্য একটা বিশাল, আমাদের এখন দায়িত্ব পড়ে গেছে যে কীভাবে ত্রিপুরাতে HIV ইনফেকশন থেকে আমরা বাঁচতে পারি। ত্রিপুরাতে একটা মানে মাঝখানে, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এখন মাঝখানে আমাদের স্থান। একটা সময় ছিল মণিপুরে প্রথম, এখন আমাদের ত্রিপুরা কিন্তু চারিদিকে HIV ইনফেকশন। এই HIV ইনফেকশনের প্রথম দিকে যদি আমরা ধরতে পারি তাহলে তার চিকিৎসা আছে, এবং যদি অ্যাডভান্স হয়ে যায় তাহলে এইডস হয়, অটো ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এবং সেটা যখন হয়, এইডসের কারণে বা HIV ইনফেকশনে কিন্তু মানুষ মরে না। অর্থাৎ HIV যে ভাইরাস, হিউম্যান ইমিউনো ভাইরাস, সেটা কি করে শরীরের যে রক্ত, তার মধ্যে যে আমাদের WBC হোয়াইট ব্লাড কর্পাসেল, যেটা আমাদের মানে বাঁচিয়ে রাখে বিভিন্ন যেসব ইনফেকশন হয়, প্রতিরোধ করার যে ক্ষমতা এই সেলের, সে কাজ উপরওয়ালাই ভগবান আমাদের সব কিছু দিয়েছে আমাদের শরীরে, আমাদের নর্মাল শরীর। কিন্তু সেই জায়গায় যখন এই ভাইরাস অ্যাটাক করে, তাহলে আমাদের মধ্যে যখন এই ইমিউনিটি কমে যায়, তখন অপরচুনিস্টিক যে ইনফেকশন, সেটা ফাঙ্গাসও হতে পারে, আমাদের ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাসও হতে পারে, যে কারণে মানুষ তখন মরে যায়। তো এইগুলো নিয়ে আলোচনা, সব জায়গায় এই ধরনের আলোচনা দরকার। এবং ত্রিপুরাতে প্রচুর লোক এখন আমাদের ত্রিপুরাতে এই যে তাদের আর একবার HIV যদি হয়ে যায় তাহলে কিন্তু তার ভাইরাল রোগ কিন্তু কমে না। তার জন্য কমবে যদি তার ট্রিটমেন্ট করা হয়। ভাইরাল লোড যদি কম থাকে তাহলে তার যদি অন্য অন্য জায়গায় বিয়ে হয় বা অন্য কিছু তার মানে ট্রিটমেন্টের প্রয়োজন হয়, সেখানে কিন্তু সে নর্মাল লাইফ লিড করতে পারবে। যারা এইডসে আক্রান্ত তারাও কিন্তু যদি ভাইরাল লোড কমানো যায়, আমাদের যে অ্যান্টি ভাইরাল যে থেরাপি আছে, সেই থেরাপির মাধ্যমে সেটা সম্ভব। এগুলো তো আমরা জানি না, অনেকে আমরা আসলাম এখানে চলে গেলাম। তো এর জন্য অ্যান্টি রেট্রোভিরাল থেরাপি যদি আমরা নেই সব সময়ে, ঠিক সময়ে, তাহলে HIV হলে সেটা কমানো যায়, আবার এইডস হয়ে গেলে সেটাকেও কমানো যায়। তাহলে সে নর্মাল লাইফ লিড করতে পারবে। আমরা যদি আজকে এখানে যখনই এইডস হয়, তখন গনোরিয়া হোক
টিউবারকুলোসিস হোক, HIV হোক, তখন সেগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে এবং সেটার আলটিমেট রেজাল্ট মৃত্যু। তো তার থেকে আমাদের অ্যাওয়ারনেস দরকার। আমরা ত্রিপুরা সরকার আমাদের ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট থেকে এলিমিনেশন অফ টিউবারকুলোসিস, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, এটার মধ্যে জোর দিয়েছেন। তার জন্য আমাদের অ্যাওয়ারনেস দরকার। টিউবারকুলোসিস থেকে আমরা কীভাবে মুক্তি পাবো, আমরা প্রায় জিরো টিউবারকুলোসিস যাতে হয় সেই দিশায় কিন্তু আমরা যাচ্ছি। তো সব জায়গায় অ্যাওয়ারনেসের খুব খুব প্রয়োজন। আজকে আমরাও আমাদের স্কুল টাইমে আমরা দেখেছি যে ব্ল্যাক শিপ অফ দ্য ক্লাস এক দুজন থাকে, ব্ল্যাক শিপ অফ দ্য ক্লাসমেট এক দুজন থাকে, তাদের থেকে দূরে থাকা। কারণ এমন একটা মানুষের মধ্যে একটা সবসময় খারাপের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে, আকৃষ্ট হওয়ার চান্স থাকে। সেই ওইসব লোকের থেকে দূরে থাকা। আমরা বিভিন্ন জায়গায়, আমি অলরেডি আমাদের যে বিভিন্ন এজেন্সি আছে তাদেরকে বলেছি, কারা কারা এই ড্রাগস ব্যবসার সাথে জড়িত, আমি বারবার এর মধ্যে জোর দিচ্ছি যে কোনো অবস্থায় তাদেরকে যেন ছাড় না দেওয়া হয়। কারণ নিজেরা কিন্তু ধ্বংস করছে, সমাজকে ধ্বংস করছে, রাজ্যকে ধ্বংস করছে। নিজেকে পয়সায় যাতে আরো পয়সা রোজগার হয় তার দৌলতে সমস্ত সমাজকে ধ্বংস করছে। একদিন এরকমও ঘটনা আছে, চালাতে চাই, দেশকে চালাতে চাই, তবেই সেটা সম্ভব হবে। আজকে এখানে বাল্য বিবাহের কথা বলা হচ্ছে। আমরা সত্যি আজকে বাল্য বিবাহ আমাদের জন্য আরেকটা, আমরা ত্রিপুরার বিভিন্ন যে আমাদের বিভিন্ন স্কিম আছে সেই স্কিমে আমরা 1 নম্বর 2 নম্বর এইসব জায়গার মধ্যে আমরা ন্যাশনাল লেভেলে আছি। এত ভালো আমাদের স্যাচুরেশন পয়েন্ট, কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আমরা এখানে বাল্য বিবাহেও আমরা কিন্তু আবার ওই ভালো একটা নম্বরে আছি। এখানের ভালো কিন্তু ভালো না, এখানকার ভালো মানে খারাপ। তো সেই জায়গায় আমি বলবো যেটা একটা অ্যালার্মিং সিচুয়েশন, সেই বাল্য বিবাহ যদি আমরা রোধ না করি তাহলে সেই মেয়েটার কি দুর্দশা হয়, তার শারীরিকভাবে ফিজিওলজিক্যালিও তাকে কিন্তু সে প্রকৃতপক্ষে তার ফিজিওলজিক্যালও প্রবলেম হয়। কিন্তু অনেক সময় দায় বদ্ধতার থেকে বাঁচার জন্য গার্জিয়ানরা তারা কি করে, মেয়েকে বিয়ে দিয়ে দিলাম, বাস একটা বিরাট একটা কাজ আমার হয়ে গেল, আর চিন্তা নেই। আমি এখনো বলবো, একটা মেয়ে একটা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের, সে এর জন্য সে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের দিল্লিতে আমাদের মাননীয় রাষ্ট্রপতিজি ওকে পুরস্কৃত করেছে।